ঐতিহাসিক আলিপুর জেল মিউজিয়াম ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত। প্রথম পর্বে আমরা বীর বিপ্লবীদের আত্মবলিদানের ফাঁসি মঞ্চ এবং নেতাজি, ডক্টর বিধানচন্দ্র রায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বন্দিদশা কাটানো কারাকক্ষগুলির দর্শন করে ফেলেছি। আজ দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব জেল মিউজিয়ামের বাকি মূল অংশগুলি। চাক্ষুষ করব এক টুকরো জলজান্ত ইতিহাসের অধ্যায়কে, যে অধ্যায়ের কাণ্ডারি ভারত মাতার বীর সন্তানদের সংগ্রামের ফসল, তাদের স্বপ্ন স্বাধীন ভারত আমরা বর্তমান প্রজন্ম উপহার হিসেবে পেয়েছি। তাদের রক্তাক্ত পরিশ্রমের ফল আমরা বর্তমানে ভোগ করে চলেছি। কারাগারে তারা নিজেদের জীবন বিপন্ন করে, মৃত্যুর পরোয়া না করে, কিছু ক্ষেত্রে শেষ নিঃশ্বাস অবধি অনশনরত থেকে দেশ ও মাতার পা থেকে পরাধীনতার শিকল ছিঁড়ে দিয়ে গেছেন। পাথর সমান ব্রিটিশ সাম্রাজ্যের ভিত চিরকালের জন্য নড়বড়ে করে দিয়ে গেছে। আমি কাঞ্চন আলিপুর জেল মিউজিয়াম ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির। তোমরা দেখছো ইয়োর্স ট্রুলি মিত্রবাবু। জয় হিন্দ, বন্দে মাতরম বলে দ্বিতীয় পর্বের শুভ সূচনা করা যাক। লেটস গো। ঘড়ির কাঁটা বলছে সময় এখন দুপুর 1:40। আকাশ কালো করা মেঘ আর ঝোড়ো হাওয়াকে সঙ্গী করে আমি পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি জেল মিউজিয়ামের অন্যতম দ্রষ্টব্য নেহেরু কক্ষের দিকে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে 80 দিন যাবৎ এই কারাকক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। মূর্তি ও চিত্রসহ সসম্মানে কক্ষের সংরক্ষণ করা হয়েছে। তার কন্যা ইন্দিরা নেহেরু, পরবর্তীতে ভারতের আরেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য পিতার সাথে এই কারাকক্ষে দেখা করতে আসতেন এবং অঙ্গনে একটি বটগাছের নিচে বসে অপেক্ষাও করতেন। নেহেরু কক্ষ থেকে বেরোনোর পর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এই জেল মিউজিয়ামের একদম মধ্যবর্তী স্থানে ওয়াচ টাওয়ারে, যেখান থেকে ব্রিটিশরা এই জেল কম্পাউন্ডের মধ্যে নজর রাখত। তখনকার দিনে তো সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই ওয়াচ টাওয়ারটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য রাখার একটি স্থান। এবার আমরা হাজির ওয়াচ টাওয়ারের সামনে। সিসিটিভিহীন যুগে বিশালাকার এই জেল কম্পাউন্ডের প্রতিটি কোণায় নজরদারি চালানোর জন্য জেলের একদম মধ্যবর্তী স্থানে সে যুগে ব্রিটিশরা এই দ্বিতল ওয়াচ টাওয়ার নির্মাণ করে। খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত লন্ডনের মিল ব্যাংক কারাগারের সাথে এই আলিপুর সেন্ট্রাল জেলের গঠনগত সাদৃশ্য থাকবার বিবরণও ওয়াচ টাওয়ারের দেওয়ালে দৃশ্যমান। ওয়াচ টাওয়ারের দ্বিতলে স্বাধীনতা সংগ্রামীদের নানা ভাস্কর্য শিল্প ও ঐতিহাসিক বিবরণের প্রকাশ করা হয়েছে। তলায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত বিখ্যাত সেলুলার জেলের ডিসপ্লে মডেল এবং সেলুলার জেলে বন্দী থাকা বাঙালি বিপ্লবীগণেদের নামের সমগ্র তালিকা এবং আরও নানা বিবরণ ও ঐতিহাসিক তথ্য প্রকাশিত রয়েছে। এবারে আমরা চলে এসেছি তাঁত কলের সামনে। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারান্তরালে কয়েদিদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো এবং তাদের ওপর চলত নানা অকথ্য অত্যাচার। আলিপুর সেন্ট্রাল জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই একটি উদাহরণ এই চরকা ও তাঁত কলের কাঠামোটি।
মিউজিয়ামে প্রতিটি কক্ষ, ভবন ও প্রদর্শনীর বাইরে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে অডিও গাইডের সাহায্যেও সেই স্থানের ইতিহাস জানার সুব্যবস্থা রয়েছে। তাৎকলের ঠিক পাশেই পুরনো গুদামঘর, যা এখন লাইব্রেরি এবং সেমিনার হলের রূপে বিরাজমান, যা সাময়িক বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না। এরপর প্রবেশ করলাম সাধারণ কক্ষে। 1850 খ্রিস্টাব্দ নাগাদ স্থাপিত এই কক্ষগুলি খুবই সরু প্রকৃতির, যা আলো বাতাস চলাচলের অনুপযুক্ত। সে কারণে খুব দীর্ঘ মেয়াদের জন্য কয়েদিদের এই কক্ষে রাখা যেত না। কক্ষের তালা দেওয়ার ব্যবস্থা দেয়াল অন্তর্ভুক্ত বিশেষ স্থানে ছিল, যাতে তা কোনো বন্দির হাতের নাগালে না থাকে। বহু প্রতীক্ষিত পুলিশ মিউজিয়ামে প্রবেশের পালা এবার। মিউজিয়ামের এই অংশটি আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে অবস্থিত কলকাতা পুলিশের সুবৃহৎ পুলিশ মিউজিয়াম থেকে এখানে হস্তান্তর করা হয়েছে, যাতে ঐতিহাসিক সামগ্রীগুলো আলিপুর মিউজিয়ামের অংশ হয়ে উঠতে পারে। আলিপুর ষড়যন্ত্র মামলায় D.H. কিংসফোর্ডকে হেমচন্দ্র দাস কর্তৃক বই বোমা বা বুক বম্ব পরেশ মৌলিক দ্বারা পাঠানো হয়েছিল, যা এখানে সুসংরক্ষিত। স্বাধীনতা সংগ্রামে ব্যবহৃত লোহার বোমা, পিতলের বোমা, তামার বোমার খোল, কাঠের ঢালাই বোমা এবং বিপ্লবীগণ কর্তৃক ব্যবহৃত 5, 6 ও 10 চেম্বারের রিভলভার, সেগুলি ব্যবহারের সাল, স্থান ও অন্যান্য বিবরণ উদ্ধৃতকরণের সাথে সংরক্ষিত। বিশালাকার চিত্র মারফত উল্লেখযোগ্য ঐতিহাসিক বিবরণও দেওয়ালে স্থান পেয়েছে। পুলিশ মিউজিয়ামের মধ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময় ব্রিটিশ সরকারের অত্যাচারের সময় স্বাধীনতা সংগ্রামী ভারতীয় বিপ্লবীদের ব্যবহৃত নানা অস্ত্র, নানা সরঞ্জাম, সেই সময়ের নানা আক্রমণের নিদর্শন এই পুলিশ মিউজিয়ামে চিত্র এবং একদমই অস্ত্রশস্ত্র সংগ্রহের একটা বিপুল ভাণ্ডারের মাধ্যমে দারুণভাবে প্রকাশ করা রয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এছাড়াও পুলিশ মিউজিয়ামের কক্ষে রয়েছে 23শে ডিসেম্বর 1916 দিল্লিতে মহামান্য ভাইসরয় লর্ড হার্ডিঞ্চের ওপর নিক্ষিপ্ত বোমার অংশ, আরও কিছু রিভলভার ও বোমার খোল, আরবি রোদ্দা অস্ত্র লুট মামলা 1914 বিবরণ, অনুশীলন সমিতির ইতিহাস, ব্যবহৃত গুলির টুকরো, হামলায় চার্লস ট্রেগাটের গাড়ির ক্ষতিগ্রস্ত চাকা, বিপ্লবীদের ব্যবহৃত ডুগি, বিভিন্ন তলোয়ার, গুপ্তি, শটগান ও স্টেন গানও। পুলিশ মিউজিয়ামে ঘোরা শেষে হঠাৎ বৃষ্টিতে খানিক অপেক্ষা মিউজিয়ামের ভিতরেই। বৃষ্টি থামতেই দিক নির্দেশ ফলককে অনুসরণ করে এগিয়ে গেলাম নজরুল কক্ষের দিকে। কক্ষের দ্বার উন্মুক্ত এবং ভিতরে থিম নির্ভর সুসংরক্ষণ রয়েছে। রয়েছে নজরুল মূর্তি, তাঁর লেখা গান ও বাণী সমূহ খোদাই করা দেওয়াল, নজরুল সম্পর্কিত নানা ঐতিহাসিক মুহূর্তের চিত্র, তাঁর লেখা পুস্তকও বিদ্যমান। ঐতিহাসিক কারাকক্ষে প্রবেশ করব এবার। এই শতাব্দী প্রাচীন অট্টালিকাটি বিনা সংস্কারে রাখা হয়েছে স্মৃতির জন্য। বন্দীদের জন্য ব্রিটিশ সরকারের ব্যবস্থাপনা সে সময় কেমন ছিল তা দেখানোর জন্য, ব্রিটিশদের অকথ্য অত্যাচারের নিদর্শন এবং জেল জীবনযাপন একাধিক মূর্তির মাধ্যমে
এখানে তুলে ধরা হয়েছে। ভিতরে সমবেত বিশালাকার কারাকক্ষ এক টুকরো পরাধীন ভারতের কারাবন্দি দশা ও বন্দীদের রোজের দিন যাপনের সাক্ষী দেয়। সেন্ট্রাল জেলের প্রতিটা আনাচ কানাচ ঘুরছি আর দারুণ সমস্ত ঐতিহাসিক মুহূর্তের দারুণ ঐতিহাসিক বিবরণ বর্ণনা সাক্ষী হচ্ছে। এরপর পায়ে পায়ে বৃষ্টি ভেজা পথ মারিয়ে এগিয়ে গেলাম প্রেক্ষাগৃহ প্রদর্শনী কক্ষের উদ্দেশ্যে। কক্ষের বাইরের দেওয়ালে সমস্ত প্রাচীন ভারতীয় মুদ্রার ভাস্কর্য চোখে পড়ল। ভেতরে নানা ঐতিহাসিক মুহূর্তের বিবরণ, কারাগারের মানচিত্র চিত্র মারফত প্রকাশিত হয়েছে। প্রেক্ষাগৃহ কক্ষে প্রতিনিয়তই 7 মিনিটের একটি তথ্যচিত্রের প্রদর্শন হয়, স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস ও ঘটনাবলীকে যা বর্ণনা করে। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি ভীষণ শাসনান্ত করা এই অনারস প্রচেষ্টা, যিনি প্রতিটি ব্রিটিশ শাসনের পরাধীনতাকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারত বিপ্লবের শিখাকে তীব্রতর। এখন আমি রয়েছি জেল মিউজিয়ামের এক সময়ের দ্বিতল হাসপাতাল ভবন, যা এখন সরকারি উদ্যোগে প্রদর্শনী ভবনে রূপান্তরিত, যেখানে প্রথম তল ও দ্বিতীয় তলে রয়েছে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি, অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি, নানা ঐতিহাসিক পত্রপত্রিকা, দলিল দস্তাবেজ, বিপ্লবীদের গল্প, ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা এবং বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, যা এখানে চিত্র ও ভাস্কর্য মারফত প্রতিটি কক্ষে পরিস্ফুটিত হয়েছে। আলিপুর জেল মিউজিয়ামে আজকে এক দারুণ ঐতিহাসিক অভিজ্ঞতার সাক্ষী রইলাম। মনে হচ্ছিল টাইম মেশিনে করে সেই পরাধীন ভারতবর্ষে পৌঁছে গেছি, যখন বাংলা মায়ের বীর সন্তানেরা, বীর বিপ্লবী দেশনায়করা এই আলিপুর সেন্ট্রাল জেলে থাকতেন, তাদের বন্দিদশা কাটাতেন এবং স্বাধীনতার জন্যে নিজেদের জীবন উৎসর্গের কথা প্রতি মুহূর্তে ভাবতেন। আজ আমরা তাদেরকে ভুলে গেছি। বিশেষ কিছু দিন ছাড়া তাদেরকে মনে রাখার কোনো প্রয়াসই আমরা তারা করি না, কিন্তু আমাদের তাদেরকে মনে রাখতে হবে। এই কারাগার, এই জেল, এই মিউজিয়াম যাই বলুন, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কী দুর্বিষহ জীবন তারা কাটিয়ে গিয়েছিল। আজ তার কোনো কল্পনাই আমরা করতে পারবো না। আজকে এখানে ব্লগ করতে এসে সত্যি আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হলো, যা ভাষায় বর্ণনা করা যাবে না। আশা করি এই ভিডিও ব্লগ তোমাদেরও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি। যেতে ইচ্ছে করছে না, তবুও ব্লগ তো শেষ করতেই হবে। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো ঠিকানায়। ততক্ষণের জন্য বিদায়।